ভারত বিএনপিকে তো আমরা একটি ভারতের এই যে সীমান্তে আগ্রাসন, সীমান্ত হত্যা সবসময় দেখছি একটা বিরোধী অবস্থানে। তো আমিও মনে করতাম। এখানে এখানে কোথায়, এখানে কি আপনি কাউকে দেখেন যে বিএনপির ভিতরে ভারতপন্থী কোনো লোক আছে? অবশ্যই আছে। কিভাবে, কারা আছে? মানে এটা হলো মানুষের বক্তব্য, অ্যাক্টিভিটিস এবং রাজনৈতিক অবস্থানের কারণে। আমি কাউকে পার্সোনালি জাজ করব না, সে কি পাকিস্তানে ভ্রমণ করে আসছে নাকি ইন্ডিয়া ভ্রমণ করে আসছে। এমনি আমরা যাইতে পারি, নো প্রবলেম। ইন্ডিয়া তো অন্য দেশে যদি আমরা চায়না যাইতে পারি, আমেরিকা যাইতে পারি, ইন্ডিয়া কেন যাইতে পারবো না? ইন্ডিয়ার জনগণের সাথে তো আমাদের কোনো খারাপ সম্পর্ক নাই। কিন্তু তার রাজনৈতিক যে বক্তব্য দিচ্ছে সেই বক্তব্যের অবশ্যই আমাদের ক্রিটিক থাকবে, এবং তার রাজনৈতিক যেই বক্তব্য তারা উপনীত হয়েছে সেটা বাংলাদেশের যে আকাঙ্ক্ষা সেটার সাথে যাচ্ছে না, তখন তো আমরা তাদের সেই বয়ানের সাথে যারা সাবস্ক্রাইব করে এবং তাদের সেই রাজনীতি যারা টিকিয়ে রাখতে চায় সেটা আপনি দেখেন। এই পর্যন্ত যে জায়গাটা হলো সীমান্ত হত্যা হয়েছে, নদীর পানি নিয়ে তারা বলো ওই যে জাগো বাহে, তারা তিস্তার একটা প্রোগ্রাম করলো ইলেকশনের আগে ভোট পাওয়ার জন্য। এখন তাদের জাগো বাহে কোথায়? পানি কই? পানি আসে নাই, এবং তারা স্পষ্ট কোনো বার্তাও তারা দিতে পারে না। তারা একটু বিড়ালের মতন ম্যাও ম্যাও করে কথা বলে, বাঘের মতন যে গর্জন করবে। শুভেন্দু তো আর আপাদমস্তক একটা মানে সে তাকে আমি হিন্দুও বলবো না, সেটা নকল হিন্দু, যে হলো বাংলার মধ্যে একটা হলো দাঙ্গা লাগানোর চেষ্টা করতেছে। আমরাও আমাদের জায়গা থেকে সেই দাঙ্গায় আমরা অংশগ্রহণ করবো না। আমরা এখানে এটা 71-এ আমরা মেসেজ দিয়ে দিয়েছিলাম, 24-এও আমরা মেসেজ দিয়েছিলি, এখানে বাংলার বৌদ্ধ, খ্রিস্টান, হিন্দু, মুসলমান সবাই একসাথে আমরা শান্তিতে বসবাস করব। গঙ্গা পাড়ের যারা সবাই আমরা একই গঙ্গার, কেউ অজু করে পানি দিয়ে, কেউ এখানে হলো জল স্নান করে সে যায় পূজা দেয় এখানে। সো আমরা এখানে কোনো মত পার্থক্যের জায়গা থেকে যে দাঙ্গাবাজ শুভেন্দুর সে ফাঁদে আমরা পাওয়া দিব না। আর এই ধরনের বাংলাদেশ থেকেও যারা এই ধরনের কোনো উস্কানিমূলক কাজ করতে চাবে আমরা তাদের পাদও পা দিব না। আমাদের স্পষ্ট কথা, বাংলাদেশের যে মুক্তিযুদ্ধের আকাঙ্ক্ষা, সাম্য, মানবিক মর্যাদা, ন্যায় বিচার, সেই ভিত্তিতে বাংলাদেশ চলবে। এখানে কোনো দ্বিজাতি অথবা বিভাজনের যে রাজনীতি সেটা আমরা সাবস্ক্রাইব করবো না, কাউকে করতেও দিব না। আচ্ছা, আমার কি ওই ভিডিওটা আছে যে উনি বলেছেন নাসিরুদ্দিন পাটোয়ারি যে এমপি মন্ত্রীরা মাদক ব্যবসার সঙ্গে জড়িত? তাহলে দেখতে পারি না, আলোচনায় চলে যেতে পারি। আচ্ছা আচ্ছা আচ্ছা, চুরি পড়ার সাথে এটা আছে। আপনি এভাবে ঢালাও ভাবে কিভাবে অভিযোগ করেন, এবং আপনি মাদক সেবী কিনা সেই প্রশ্নও করেছেন, মানে আমি তো তাজ্জব। হ্যাঁ, সেটা হলো আমি প্রশ্নটা করছি, যারা হলো আপনার ইয়াবা কি ঢাকা শহরে পাওয়া যায় নাকি যায় না? একই একই রুটে আসে এবং এটা পাওয়া যাচ্ছে। তাহলে কক্সবাজারের যে একটা জামায়াতের আসন নাই, সেখানে সবগুলো হলো বিএনপির আসন, এবং কক্সবাজারে এক স্বরাষ্ট্রমন্ত্রী রয়েছে, তাহলে কক্সবাজার দিকে দিয়ে ইয়াবা ঢুকে কিভাবে? সে প্রশ্নটা আমি রাখি, আপনি উত্তর দিতে পারবেন? তাহলে মন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, তার এলাকা দিয়ে মাদক ঢুকে ইয়াবা ঢাকা পর্যন্ত আসে কিভাবে? সে প্রশ্নটা, তাহলে ওনারও পকেট হলো পার্সেন্টেজ আছে, নাহলে তো ইয়াবা ওইখান থেকে পর্যন্ত আসতে পারে না। এটা একটা। সেকেন্ড বিষয় হলো, আপনি এই যে তারেক রহমান যেখানে জয়ী হয়েছিল, আপনি ওই গুলশান যে জায়গাটা, ওই জায়গায় ঘুরে দেখেন। এবং আমি সীমান্ত দিয়ে গিয়েছি, কসবা সীমান্তে, সেখানে হলো ঢালাওভাবে ফেন্সিডিলের বোতল পড়ে আছে। ওইখানের এমপি হলো বিএনপির এমপি, এবং সেখানে আমার সাংবাদিকদের সাথে কথা হয়েছে। এবং সাংবাদিককে দিনে দুপুরে খুন করা হয়েছে দিন ইসলাম নামে, ওনাকে শুধু মাদকের বিরুদ্ধে কথা বলা নামে। আমি সীমান্তবাসীর সাথে কথা বলেছি যে সরকারি তো হলো এখানে অ্যালাউ করে মাদক সেবীদের জন্য, মাদকের আড্ডা দেওয়ার জন্য সবকিছু। তারপরে ঢাকা শহরের অনেকগুলো লিগ্যাল বার রয়েছে, কিন্তু ইলিগাল বারগুলো কারা চালায় আপনি তাদের আইডেন্টিফিকেশনের জায়গা খুঁজে পাবেন। অনেক এমপি এবং মন্ত্রী হলো জড়িত, তারা এখানে এই কাজগুলো করে থাকে। তা আমাদের গাঁজা ব্যবসা থেকে শুরু করে ইয়াবা ব্যবসা, ফেন্সিডিল ব্যবসা, যত অবৈধ ব্যবসা, হুন্ডি ব্যবসা, সবকিছু অবৈধ, এই যারা প্রশাসনের সাথে জড়িত তারাই আছে। আপনার এই যে আসলাম চৌধুরী নামে একজন ঋণ খেলাপি আছে। তারপরে হলো আপনার এই সংসদে বিএনপির যে কয়েকজন হলো এমপি এবং মন্ত্রী হয়েছেন, তাদের আপনি ডেটা ঘাটবেন, তাদের কি কি মামলা হয়েছিল, তারা কোথায় কোথায় যায়, আপনি ডিরেক্টলি ইনভেস্টিগেশন করবেন, কোন কোন হোটেলে তারা বসে রাতের আধারে কি করে। আমি এই ইন্টারকন্টিনেন্টালের 5 তারিখের পরে 6 তারিখ বা 7 তারিখের এখানে এসেছি। আমি ইন্টারকন্টিনেন্টালের পিছনে গিয়ে আমরা একটা সংবাদ সম্মেলন করতে চেয়েছিলাম আমরা ওই সময়ের পরিস্থিতি নিয়ে। সেখানে হচ্ছে মেয়েদের নিয়ে মদের আড্ডা বসে ইয়াবা ফেন্সিডিল নিয়ে আমি অনেক বিএনপি নেতাকে ওইখানে দেখেছিলাম। আপনি এখন টক শো এগুলো প্রমাণ করতে পারবেন আপনি? আমি শুধু প্রমাণ না, আপনি এখনই যান, আপনার ঢাকা শহর না পুরো বাংলাদেশে অবৈধ যে দেহ ব্যবসা থেকে শুরু করে যে হোটেলগুলোর ওনার কারা, সেখানে আপনি নিয়ে খোঁজ করে দেখেন। আপনি যদি খোঁজ না পান তাহলে আপনি আমাকে প্রশ্নটা করবেন। দায়িত্ব নিয়ে বলছেন? হ্যাঁ, দায়িত্ব নিয়ে আমি বলছি, কারণ আমরা তো এই সেক্টরগুলো দেখেছি। আমরা তো গত যে ইউনূস সরকার ছিল ওই সময় তো আমরা রাষ্ট্রের সাথে অনেক জায়গায় আন্দোলনগুলো দমাতে গিয়ে দেখেছিলাম যে কারা এগুলার ওনার। এখন আপনারা হয়তো আমরা প্রশাসনের সাথে কাজ করি, আমাদের কাছে অনেক কেসগুলো এসেছিল, তারা আমাদের কাছে অনেক অফার করেছিল, কিন্তু পরে শুনেছি যে তোমরা তো কাজ করো নাই ঠিকই, কিন্তু বিএনপির ওই এমপির সাথে বসে আমি কিন্তু এটা দফা করে ফেলেছি। তো আমরা তো স্টেটটা জানি, এখানে তো আমাদেরকে এমন করতে হবে না যে আমরা কিছু জানি না। আমরা স্টেটের অনেক ক্লোজলি অংশে দেখেছিলাম, যদিও এটা আমরা সিনিয়র সিটিজেনদের কাছে দিয়েছিলাম, কিন্তু আমরা
স্টেটের কোথায় কি চলে সবকিছু ক্লোজলি দেখার সুযোগ আপনি হয়েছিল। ক্লোজলি দেখেন এবং অথেন্টিকেটেডলি বলেন, দায়িত্ব নিয়ে বলেন। আজকে একটা প্রশ্নের জবাব চাই। এই আসিফ নজরুল স্যারের যখন যিনি অন্তর্বর্তী উপদেষ্টা ছিলেন, জি। যে ছাগল চুরির ঘটনা ঘটেছিল, জি। আপনার নামও চলে এসেছে তার সাথে। আসলে ঘটনাটা সম্পর্কে মানে ওটা খেয়েছিলেন, মানে কিভাবে চুরি করেছিলেন? কোথায় এসেছিল, পত্রিকায়। কোন পত্রিকায়? আমি নাম ঠিক বলতে পারবো না। এই যে বলতে পারবেন। মানে হলো আসলে আপনি ঘটনাটা কি? সাংবাদিক হয়ে কোথায় এসেছিল উইদাউট ইনফরমেশন বলতেছেন। না, একটা পত্রিকায় ছিল, আমি দেখছি। এটা আসছিল হলো আপনার বক্তব্য ছিল সেখানে। এটা বাংলা আউটলুকে এসেছিল। বাংলা আউটলুক, জি, জি, বাংলা বাংলা। আউটলুকে এসেছিল। এটা করেছিল মুক্তাদির রশিদ ভাই। তো কয়েকদিন আগে হলো ওনার সাথে আমি এক জায়গায় খাচ্ছিলাম, আড্ডা দিচ্ছিলাম। তো বললাম যে ভাই আপনি এটা কেন করলেন? একটু ইন্টারেস্টিং মনে হয়েছে, কিছু ইন্টারেস্টিং ঘটাতে পারলে সাধারণত সাংবাদিকদের কোনো বিষয় হলো সামনে চলে আসে। প্রথম হলো আসিফ নজরুল স্যার হলো বিপ্লবের সাথে বড় একটা গাদ্দারি করেছিলেন। ফলত ওনার কি ছাগল খাওয়া জায়েজ না জায়েজ না সেই প্রশ্নটা আপনার কাছেই। তবে আমি এটার সাথে জড়িত ছিলাম না। তবে ছাগল খাওয়া হয়েছে এটা সত্য, এবং হলো অনেকের আরো ফলমূলও খাওয়া হয়েছে এটা সত্য। এটা হলো প্রতিবেশী থাকলে এক একজনের আড্ডা গল্পে অনেক কিছু হয়। কিন্তু এটা আমি এটাতে জড়িত ছিলাম না। এবং তবে ছাগল জবাই করা হয়েছে, খাওয়া হয়েছে, স্যারকে আরেকটা ছাগল কিনে দেওয়া হয়েছিল, এটা আমি ঘটনা জানি এবং কিভাবে হয়েছিল সেটাও জানি। এটা তাদের আভ্যন্তরীণ স্যার বিষয়। কি খুব কষ্ট পেয়েছিলেন ছাগল চুরিতে? স্যার তো একটু সবকিছুতে কষ্ট পায়। হয়তো বা বিএনপি যদি 300 সিট পায় না, এই জন্য স্যার মনে হয় আর একটু বেশি কষ্ট পেয়েছে। অথবা মানে আরো কি বলবো ওনার সম্পর্কে, হয়তো বাংলাদেশে উনি সংস্কারের বিষয়টা, সংস্কার একটা কমিশন গঠন হয়েছে, ওইটাতে উনি কষ্ট পেয়েছে। উনি অনেক কিছুতেই কষ্ট পায় এবং উনি হয়তো প্রধান উপদেষ্টা হতে পারে না, এটাতেও উনি কষ্ট পেয়েছে। তো ওনার কষ্টের আসলে শেষ নাই। কিছু মানুষ আসলে জীবন ভরে হলে তাদের হলো কষ্ট, তো এই কষ্টের তাদের কোনো লাঘব হবে না আরই। তো যারা বাংলাদেশের মানুষের পক্ষে থাকবে, আপনার মতো হাসি মুখে থাকবে, আমাদের মতো, আমাদের কোনো আসলে কষ্ট নাই। শুনবো আপনার বক্তব্য। দর্শক, ফ্যাক্ট চেকে নাসিরুদ্দিন পাটোয়ারির আরো কষ্টের কথা আর আনন্দের কথা আমরা শুনবো। তবে তার আগে আরো একটি বিরতি নিচ্ছি, ফিরবো একটু পরেই, সঙ্গেই থাকুন। দর্শক, বিরতির পর আবারও ফিরে এলাম ফ্যাক্ট চেক নিয়ে। সঙ্গে আছে আমি হারুন রশিদ, আর আমাদের সঙ্গে আছেন এনসিপি নেতা নাসিরুদ্দিন পাটোয়ারি, এবং নাসিরুদ্দিন পাটোয়ারির ফ্যাক্ট চেক হচ্ছে। তো পাটোয়ারি, আপনাকে একটা জিনিস আমরা সবসময় দেখেছি, আপনার জামাতের বিরুদ্ধে আপনার শক্ত অবস্থান বিভিন্ন সময় দেখেছি। ৭১-এ তারা উল্টাপাল্টা করেছে, বলেছেন তাদের ভণ্ডামি ছাড়তে হবে। তারই একটা ক্লিপ দেখে আলোচনা শুরু করি। জামায়াত ইসলামীর কাছে আহ্বান রাখবো, ভণ্ডামি বাদ দেন। আপনারা ভণ্ডামি বাদ দেন। ভণ্ডামি বাদ দিয়ে অন্তরে কি আছে একটু খুলে বলুন। বাংলাদেশে জামাত একটা বাইক দেওয়ার চেষ্টা করতেছে যে তারা খুব সংস্কারের পক্ষে। জি, আমরা দেখলাম একটা নমুনা, আরো বক্তব্য আছে। তো এই আলোচনায় যাব, সেখান থেকে প্রশ্নটা করে রাখি যে সেই জামাতের সাথে আপনাদের এখন গাঁটছাড়, আপনারা সংসদে গিয়েছেন, নারী আসনও ভাগ নিয়েছেন, এবং কেউ কেউ প্রশ্ন তুলছেন যে এনসিপি কি জামাত হয়ে যাচ্ছে, এটা পত্রিকায় রিপোর্ট এসেছে। তার আগে আপনাকে বলি, আপনি তো মাদ্রাসা স্টুডেন্ট ছিলেন, সেখান থেকে আপনি আবার ইউনিভার্সিটিতে পড়াশোনা করেছেন, এবং সেটি কমার্সের মতো, মানে মার্কেটিং বোধহয়, এটা একটা কঠিন সাবজেক্টে। এরপরে আপনি এনসিপি করার আগে আপনি এবি পার্টিতে ছিলেন। শিবির করলেন কখন? আপনি শিবির আমি মাদ্রাসা পড়াকালীন ইন্টার লাইফে করেছি। ফার্স্ট বয় ছিলাম, শিবিরের দাওয়াত এসেছে, ওইখানে আমি ছাত্র দলও দেখি নাই, তৎকালীন সময় ছাত্র লীগও দেখি নাই, কেউ যায় না। তারা একটা অ্যাডভান্স সব জায়গায় দাওয়াতটা নিয়ে যায়। আপনি তো সাথে ছিলেন শিবিরের? হ্যাঁ, সাথে ছিলাম। সাথীর তো শপথ নিতে হয়। শপথ নিয়েছিলাম। কি শপথ নিয়েছিলেন? আপনাকে কে শপথ পড়িয়েছিলেন? এটা মেবি এখন নারায়ণগঞ্জে যিনি মেয়র ক্যান্ডিডেট হবে, আব্দুল জব্বার ভাই। তো আমাদের ওইটা আসলে আমাদের ব্যক্তি জীবনের সাথে সাংঘর্ষিক না। ওনারা যে শপথটা, এটা হলো মানে সবকিছু ইসলামের পক্ষে বা ইসলামের নীতিতে চলা, সেই জায়গাটায় তারা দিয়ে থাকে। এরকম কোনো গোপন শপথ না কমিউনিস্টদের মতন, যে শপথের ওই শপথের পর তো আমি তাদের সাংগঠনিক প্রক্রিয়া জানি, আর একটু অ্যাডভান্স হলে তো আপনি সদস্য হতেন। আমি সদস্য প্রার্থীও ছিলাম। সদস্য প্রার্থীও ছিলেন, মানে এটা তো ছাত্র শিবিরের হাইয়েস্ট ক্যাডার সদস্য। হ্যাঁ, বলতে পারেন। হ্যাঁ, তো সেটা হলেন না কেন? হয় না, আমার কাছে মনে হয়েছে যে আমরা রাজনীতিটা করব, সে জায়গায় এখানে লোকায়ত ইসলামের একটা বিষয় আছে, অর্থাৎ জীবন মান ধারণ করে বাংলার মানুষের ইসলামের সেই জায়গাটা আরো কোঅপ্ট করা প্রয়োজন। এবং আমার মনে হয়েছে আন্দোলন সংগ্রাম সবকিছু নিয়ে শুধু একটা সেকশন না, এখানে তো মুসলমানরা নিপীড়িত বঞ্চিত হচ্ছে, এখানে কিন্তু হিন্দুরা নিপীড়িত বঞ্চিত হচ্ছে, সবাই হচ্ছে। তো আমার তো আসলে যখন আমি স্টেটসম্যান হতে চাবো বা বাংলাদেশ যখন আমি বলবো, সেখানে সবার বিষয়টা চলে আসে। তো আমার একটা ব্রডার হয়েছে, আমি ব্রডার করেছি এবং সবার পক্ষে লড়াইয়ে যোগ দিয়েছি। আপনি তো একবার বলেছেন জামাত বাংলাদেশের 90% মুসলমানকে 10 ভাগে নামিয়ে আসছে, এটা কিভাবে? এটা হলো আমাদের মানে যখন আপনি কোনো ইসলামিক নামে পলিটিক্যাল পার্টি গঠন করেন,
এবং আপনি এটার প্রতিনিধি করেন, সেই প্রতিনিধিত্বের জায়গা থেকে অন্যদের কিন্তু খারিজ করে দেওয়া হয়। অর্থাৎ আপনি যখন বলতেছেন যে জামায়াত ইসলামী, অর্থাৎ বাকিরা কি তাহলে না, তারা কি ইসলামের মধ্যে নাই? অবশ্যই আছে আরই। তো সেই জায়গা থেকে আমি মনে করি যে এটা ওয়াইডার করা উচিত, এবং আমি এখনো মনে করি যে জামায়াত ইসলামী যদি রাজনীতি করতে চায় সকলকে নিয়ে করা উচিত। অর্থাৎ এখানে হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ এবং সকল মুসলমানদের সম্মান দেওয়া উচিত। এবং এখানে একটা বিষয় আছে, এটা সেই দেওবন্দি দ্বারা থেকে শুরু করে তাদের সাথেও তাদের একটা প্রবলেম রয়েছে। তো আমি তো কমি মাদ্রাসা আবার পড়াশোনা করেছি, তো আবার সেখানে হেফাজতের বিরুদ্ধে অবস্থানও নিয়েছেন, আপনার বিরুদ্ধে তো হেফাজতের মিছিলও করেছেন। আমি হেফাজতের বিরুদ্ধে অবস্থান নেই, সেখানে আমার একটা বক্তব্যকে কেন্দ্র করে একজনকে হয়েছিল। তো হেফাজতের বিরুদ্ধে কখনোই আমি অবস্থান নিইনি। হেফাজতের কিছু কিছু বিষয় আছে, সেটা নিয়ে আমার ক্রিটিক আছে। তাদেরও হলো কোনো দলের সাথে এইভাবে ডিরেক্টলি ঢুকে 2-3টা আসনের জন্য না গিয়ে ডিরেক্টলি রাজনীতি করা উচিত। এবং আপনি যখন এইবার হলো আপনি খেলাফতে যাবেন অথবা ডেমোক্রেসিতে যাবেন, তো তারা আসলে কিছু অর্ধেক ডেমোক্রেসি অর্ধেক খেলাফত, আসলে কোনোটাই হচ্ছে না। তো সেই জায়গা থেকে আমি কথাগুলো বলেছিলাম। আর যে অ্যালায়েন্সটা হয়েছিল এটা হলো ভোটিং বা পলিটিক্যাল অ্যালায়েন্স আর কি। তো যেমন আমি ব্যক্তিগত মনে করি না যে জামায়ের সাথে বসলে হলো আমার না, আমি ওইটা জানি, ইমান আমল কিন্তু চলে আমার কথা যাবে। হচ্ছে আপনি কি পছন্দ করেন, ডেমোক্রেটিক সিস্টেম না খেলাফত? আমি অবশ্যই গণতন্ত্রকে শ্রদ্ধা করি, বুকে ধারণ করি, এবং আমি মনে করি যে গণতন্ত্রই হলো বাংলাদেশের ভবিষ্যৎ। গণতন্ত্র ছাড়া যদি বাংলাদেশের এখানে অন্য কোনো কিছু হয়, তাহলে সাউথ এশিয়াতে বাংলাদেশের ডিস্টেবিলিটি হবে, এবং বাংলাদেশের সবাইকে নিয়ে যে স্টেটটা বর্তমানে আছে, এই স্টেটটা একটা সংকটের মুহূর্তে পড়বে। তাহলে সেই ধরেন তো অবশ্যই ডেমোক্রেসি এমন গণতন্ত্র হতে হবে যে গণতন্ত্রে এখানে যে ইসলামী মূল্যবোধ সেটাকে অবশ্যই হলো ধারণ করতে হবে। আপনি এখানের যে মানুষের যে আবেগ অনুভূতি, তাদের প্রতিদিন 5 ওয়াক্ত যে নামাজ, এগুলোর বিরুদ্ধে দাঁড়িয়ে সেই গণতন্ত্র এখানে কায়েম করলে হবে না। সেই জামায়াতের সঙ্গে থেকে, মানে কেউ বলেন জামায়াতের কোলে উঠে, কেউ বলেন জামায়াতে বিলীন হয়ে কি আপনারা গণতন্ত্র প্রতিষ্ঠা করতে চান কিনা, মানে আসলে পদ্ধতিটা কি? কেউ কেউ বলছে জামায়াতের পেটে ঢুকে গেছে। না, আমরা তো শুরু যাত্রাটা এককই করেছিলাম, পরবর্তীতে ইলেকশনের সময় আসলে বাইনারি হয়ে যায়। তো এখানে আমাদের মূল এজেন্ডা বা প্রিন্সিপালের জায়গা ছিল যারা সংস্কারের পক্ষে কাজ করবে বা কমিটমেন্টটা দিবে, তারা যেহেতু কমিটমেন্ট দিয়েছিল এবং তারা স্টিল মাঠে এটা নিয়ে কিন্তু আমরা একসাথে সমাবেশ করতেছি, সেই জায়গা থেকে কিন্তু জোটটা হয়েছে। বিএনপি সংস্কারটা চায় না, হয়তো বা বিএনপি সংস্কার চাইলে বিএনপির সাথে আমাদের জোটটা হতো। ফলত এখানে জামায়াতের যে আদর্শিক অবস্থান অথবা যেটা, সেই জায়গা থেকে আমরা কিন্তু জোটটা করি নাই। আমাদের একটা মধ্যপন্থী দল আমরা, এবং আমরা বিশ্বাস করি ডান বাম এখানে মূল রৈখিক বিষয় না। এখানে মূল রেখার বিষয়টা হলো আমাদের হলো গণতান্ত্রিক সংগ্রাম এবং অর্থনৈতিক সংগ্রাম। আমরা এটাকে বিচার করেছি। আমরা মনে করেছি সংস্কার হলে বাংলাদেশের গণতন্ত্র ঠিক হবে, এভাবে হলো ভোট ডাকাতি হবে না। গণতন্ত্র এস্টাবলিশ হলে এখানে মানুষের যে অর্থনৈতিক সংগ্রাম আছে সেই জায়গাটা আমরা গুছিয়ে আসতে পারবো। জামায়াত 71-এ কি ভণ্ডামি করেছে? আমি ক্লিপটা দেখলাম না, সময় নেই, আপনাকে আলোচনার না, জামায়াত আমি এটা বলি না, আমি বলছি সংস্কারের বিষয়ে তারা কারণ আমরা যখন ওই ইলেকশনের আগে সাইন করতে গিয়েছিলাম জুলাই সনদে, সরি, জামায়াত 71-এ উল্টাপাল্টা কাজ করেছে আপনি বলছেন। ভিডিওটি দেখবো, দরকার আছে? আপনি দেখাতেও পারেন না, অথবা দরকার নেই, বলতে আপনি পারেন। উল্টাপাল্টা কি করেছিল? জামায়াতের ওই সময় বাংলাদেশে যখন সকল মানুষ একটা জায়গায় স্বাধীনতার জন্য জীবন প্রাণ দিয়ে হলো যুদ্ধ করতেছিল, তাদের রাজনৈতিকভাবে তারা সেই সংগ্রামে অংশগ্রহণ করা উচিত ছিল। এটা জামায়াতের লিডাররা বলে, তাদের সেটা অনেকে রাজনৈতিক ভুলও হতে পারে, তাদের সঠিকও হতে পারে, কিন্তু মুক্তিযুদ্ধের যে আকাঙ্ক্ষা, সাম্য, মানবিক মর্যাদা, অর্থাৎ সবাই যে যুদ্ধে নেমে গিয়েছিল, তারা তো সেটাতে অংশগ্রহণ ডিরেক্টলি করে নাই। সেই জায়গা থেকে আমি মনে করি তাদের এটা রাজনৈতিক একটা উল্টাপাল্টা কাজ ছিল। তারা এখন কি লাইন মতো চলে এসছে? আমরা যতটুকু তাদের সাথে মিশছি, আমি মনে করি তারা বাংলাদেশের সার্বভৌমত্বে বিশ্বাস করে, এবং যদি আমাদের সাথে গেরুয়া পতাকা অথবা ইন্ডিয়ান অ্যাগ্রেশন এখানে শক্তিশালী আকারে আসে, জাতীয়তাবাদী শক্তির চেয়ে জামাত ইসলাম হলো অগ্রগামী হয়ে বেশি যাবে, এটা মনে হয় আমার। কারণ তাদের মধ্যে দেশপ্রেম রয়েছে ধর্মীয় জায়গা থেকে, এবং তাদের সেটা তারা কারেকশনের জায়গায় এসেছে। অনেকে বলে, অনেকাংশ লিডার, জামায়াতের 71 সালে যদি তারা যুদ্ধে নামতো এটা তাদের জন্য ভালো হতো, এবং সেই জায়গাটা তারা কারেকশনের জায়গায় আছে। এটা হলো আমার সেন্স। যদি এই ধরনের কোনো কিছু হয়, বাংলাদেশের প্রতি তাদের কমিটমেন্ট আছে এবং বাংলাদেশের পক্ষে তারা লড়াই করবে। তো মানে বিএনপির সঙ্গে যদি আপনাদের জোট হওয়ার তো কথা ছিল, হতে পারতো কি যদি বেশি সিট পেত? যদি এটার সিট ইস্যু না, এটা হলো সংস্কারের ইস্যুটা। যদি দেখেন, আমরা কিন্তু ইলেকশনের প্রিপারেশনটা নিয়েছিলাম ইলেকশনের আগে 1 থেকে 2 মাস। আমরা যদি ইলেকশনটা 6 মাস আগে প্রিপারেশন নিতাম অথবা অভ্যুত্থানের পর থেকে, তাহলে কিন্তু আমরা আরও বেশি ভালো করতাম। আমরা বলেছিলাম যে সংস্কারের এই বিষয়ে একটা পর্যায়ে যাওয়ার পরে তখন আমরা ইলেকশনের কথা চিন্তা করব। আমাদের জায়গা থেকে আমরা সংস্কারটাকে প্রাইম রেখেছি। তো ওই সময় তো 3টা এজেন্ডা ছিল, সংস্কার, বিচার এবং নির্বাচন। আমরা সংস্কার এবং বিচার নিয়ে হলো ফাইটিংয়ে ছিলাম। বিএনপি এই দুইটাতে ফোকাস করে নাই, তারা ইলেকশন নিয়ে ব্যস্ত ছিল। তো আমাদের জায়গা থেকে ভবিষ্যতে হয়তো বা আমরা ইলেকশনটা আরও ফোকাস করবো, হয়তো ভালো রেজাল্ট, জনগণের ম্যান্ডেট নিয়ে, যদি জনগণ আমাদেরকে
ভোট দেয় এবং তারা যদি ইচ্ছা পোষণ করা হয় তো আমরা ভালো করব। তো পার্লামেন্টের ভূমিকা কোথায়? এই যে এনসিপি এবং আপনার জামায়াত, তারা কি ধরেন যে আপনি যে ইস্যুগুলো বললেন সংস্কার সবকিছু মিলিয়ে সরকার গদিতে থাকতে পারবে কিনা, পার্লামেন্টে কি আপনারা কার্যকরভাবে সেরকম কিছু করতে পারছে আপনাদের এমপিরা বা প্রথমত জামায়াতের সরকার একটা হানিমুন পিরিয়ডে রয়েছে। পার্লামেন্টারি সেশনগুলোতে সবাই বদ্রাচুচিত মানে যে আচরণটা আছে, যে পার্লামেন্টের শৃঙ্খলা রক্ষা থেকে শুরু করে সরকারকে একটু স্কোপ দেওয়া হচ্ছে যে সরকার হলো হেদায়েতের পথে ফিরে আসবে। সরকার সে পথে যাচ্ছে না। সেকেন্ড হলো আমরা কিন্তু ভোকাল ছিলাম এবং আমরা এই বিষয়গুলো প্রতিবাদ জানিয়েছিলাম। আমাদের প্রত্যেকটা এমপি এ বিষয়ে কথা বলেছে। এখন 3 মাস হয়েছে আমাদের 11 দলীয় জোটের 10টা সভা নামবে। আমরা প্রত্যেকটা বিভাগে যাচ্ছি, সেখানে মানুষের সাথে কথা বলছে, অর্থাৎ রাজপথে সংসদে যে বিষয়টা সেটা গড়িয়েছে এবং সেখানে আমরা সরকারকে সহযোগিতাও করতে চেয়েছিলাম, অর্থাৎ রাষ্ট্রের যে বিষয়গুলো রয়েছে। আর এখানে দেখেন বিএনপি সরকার হলো 2/3 মেজরিটি পেয়েছে। তো যে সেটেলমেন্টটা হয়েছে এটা হলো জাস্টিস বেসড সেটেলমেন্টটা হয় না। বাংলাদেশের সবগুলো ইলেকশনে তো সেটেলমেন্ট হয়ে থাকে। ডিপ স্টেট বা এস্টাবলিশমেন্টের অংশ আছে, তারা এটাতে অংশগ্রহণ করে থাকে। তো এটা একটা এই সময়ে যেটা হলো এটা খুব বাজে হলো এবং এখানে ইন্ডিয়ান এস্টাবলিশমেন্ট এবং ডিপ স্টেটে যারা রয়েছে তারা বিএনপিকে 2/3 মেজরিটি দিয়েছে, যাতে হলো তারা সংশোধন প্রক্রিয়া এগোতে পারে, সংস্কারটা হলো তারা বাদ দিতে পারে। তো আমাদের জায়গা থেকে আমরা যেটা দেখছি, অথবা আমার জায়গা থেকে বাংলাদেশের ভবিষ্যৎ রাজনীতি উত্তপ্ত হবে, যেটা হলো আমরা ইলেকশনের মাধ্যমে সেটেলমেন্ট করার কথা ছিল, আমরা সেই জায়গাটা তো বলা হয় থাকে হয়েছি। যে ডিপ স্টেটের সাথে আপনাদেরও সম্পর্ক, আপনার জুলাই পরবর্তী সময় আপনারাই ডিপ স্টেটই আপনাদের পিছনে ছিল, এখন তাদের কাছে গেল ডিপ কিভাবে? স্টেটে আমরা আসলে কখনোই অংশগ্রহণ করি নাই, যার জন্য আমাদেরকে ক্যারেক্টার অ্যাসোসিয়েশনের শিকার হতে হয়েছে। আপনি দেখেন একটা ছেলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের, সে পঞ্চগড়ে কমিটি গুছাতে যাবে, তার তো একটা গাড়ি প্রয়োজন এবং সেই গাড়িটা সে ভাড়া করে গিয়েছে, ওই সময় তাকেও গালি দেওয়া হয়েছে। কিন্তু আপনি দেখবেন যে পুরা যদি রেশিও টানা হয়, যেমন আমার যদি আপনি পুরো লাইফ আপনি যদি গোয়েন্দা সংস্থা থেকে শুরু করে আমেরিকান গোয়েন্দা সংস্থা নিয়ে আসেন, আমি কখনো দুর্নীতির সাথে ইনভলভ হই নাই। আমার কিন্তু হাজার কোটি টাকার মালিক হওয়ার ওই সময় স্কোপ ছিল, বাংলাদেশে এই ধরনের দুর্নীতি চলে। তো আমরা অনেকে এটা থেকে নিরাপদ থেকেছি। আমরা ডিপ স্টেটে কখনো যাইনি, ডিপ স্টেটে যাওয়ারও আমাদের কখনো ইচ্ছা নাই এবং ভবিষ্যতে আমরা যাব না। নাসিরউদ্দিন পাটোয়ারি, শিবির থেকে আপনার ছাত্রফ্রন্ট, তো ছাত্র ফেডারেশন ছাত্র ফেডারেশন, শিবির একটি ডানপন্থী ইসলামিক দল, ছাত্র ফেডারেশন একটি বামপন্থা দল, এই ট্রানজিশন আপনার কেমনে হলো? আপনি শিবির থেকে ছাত্র ফেডারেশনে চলে গেলেন, একদম সংক্ষেপে আমার শেষ প্রশ্ন। ক্যাম্পাসে ওই সময় ভোকাল ছিল ছাত্র ফেডারেশন এবং জুনায়েদ সাকিবকে আমার ভালো লাগতো, উনি টু দ্য পয়েন্টে অনেক কথা তখন বলতেন। এখন অবশ্যই বিপথে চলে গেছেন। তো সেই জায়গা থেকে আমার একটা আগ্রহের জায়গা হয়েছে। আর সেই সময় ক্যাম্পাসে যে আন্দোলনগুলো হচ্ছিল ছাত্র ফেডারেশন নেতৃত্ব দিচ্ছিল এবং আমি মনে করি না যে শিবির থেকে কেউ ছাত্র ফেডারেশনে যাইতে পারবে না, যা ফেডারেশন থেকে আপনার চেঞ্জটা হলো কিভাবে? আমার ওই সময় মনে হয়েছে যে ছাত্রলীগের বিরুদ্ধে ফাইট করতে হবে। ফাইটিংয়ে ছাত্রদল তো হলো ওই আপনার ঢাকা মেডিকেলের কর্নারে লুকায়া থাকতে পারে, তাদের ওই সাহসে পারবে না যে হলো মানে টিএসসিতে এসে ছাত্রলীগের বিরুদ্ধে দাঁড়াবে। তো ওই সময় হলো বাম সংগঠনগুলো ছিল এবং তারা ফাইট করতো। শিবিরও ওই সময় আসলে ডিরেক্টলি ফ্রন্টে হলো তারা আসে নাই। আমার কাছে মনে হয়েছে ফিল্ডে হলো ফাইটটা জরুরি, আমরা 10 জন সংখ্যায় হই, ছাত্রলীগের বিরুদ্ধে দাঁড়ানোটা জরুরি। দেন জি শেষ করেন। আর আরেকটা জায়গা হলো আমি বই পড়ি বেশি, তো সেই জায়গা থেকে বাংলা বিশ্বের তো 3টাই ব্যবস্থা, সোশ্যালিস্ট, ক্যাপিটালিস্ট এবং ইসলাম, যেটা মডার্ন ইসলামী। তো আমার মনে হয় আমার 3টা জায়গায় আমি ঘুরেছি এবং আমার এনরিচ করেছে নিজেকে, সেই জায়গা থেকে দেশকে কিছু উপহার দেওয়ার জন্য। জি, একটা প্রশ্ন শেষ মুহূর্তে, আপনি যখন শিবির দূরে ছিল বললেনই, তখন ক্যাম্পাসে ফাইট দেওয়ার জন্য ছাত্র ফেডারেশন, তো অভিযোগ আছে অনেকেই গুপ্ত হয়েছেন, তা আপনি গুপ্ত হলেন না কেন? থেকে তো ফাইট দিতে পারতেন। না, আমি যেমন শিবির করেছি এটা আমি কখনো লুকাই না, আবার আমি ছাত্র ফেডারেশনে করেছি, আমি কমিতে পড়াশোনা করেছি, এটা তো মানুষের একটা ট্রানজিশন পয়েন্ট। না, গুপ্ত কি ছিল নাকি, মানে আপনার অভিজ্ঞতা কি? গুপ্ত না, দেখা গেছে কি ওনাদের মানে পলিটিক্সের জায়গা হলো জামাত এবং শিবিরের হলো 10% কাজও নাই। এটা কিন্তু তাদের বিশাল একটা কর্মী বাহিনীকে ইসলামিক এডুকেশনে দীক্ষিত করতে হয়, অনেক কাজ করতে হয়। পলিটিক্স হলো তাদের একটা অংশ আরই। তো ফলত অনেক জায়গায় হলো অনেক সেক্টরে তারা কাজ করে, যেমন বিএনপির মধ্যে অনেক জামাত শিবিরের লোক রয়েছে এবং সব জায়গায় রয়েছে। কেন ছিল? ছাত্রলীগের মধ্যেও ছিল, কারণ ওইখানেও তারা দাওয়াতি কাজ করতো। আওয়ামী লীগও ছিল? আওয়ামী লীগের মধ্যেও ছিল, কারণ আমি মনে করি কারণ তারা আসলে তাদের ইসলামিক জায়গা থেকে তারা যে জিনিসটা দেখে, জামাতের বাহিরে যারা আছে সবার মধ্যে তারা দাওয়াতি কাজ করে, ওই জায়গা থেকে তারা কাজ করে। এবং আমি মনে করি না জামাত শিবির যেখানেই থাকুক, যেমন অন্য কোনো দলের হবে, আমি এটা মনে করি না, তাদের একটা আদর্শিক একটা জায়গা রয়েছে। একদম শেষ এক লাইনে জবাব দিলেন, আপনি গুপ্ত হলেন না কেন? একদম এক লাইনেই চাই আমি জবাব। আমার মনে হচ্ছে যে আমি পলিটিক্সটা খুব ওপেনলি করি, আর আমি মানুষও মানে মানবিক মানুষের জায়গা থেকে, আমার ব্রেনের জায়গা থেকে যেটা সবচেয়ে ভালো ওইটা করি। এবং আমি কখনো শিবিরের, আমি যখন শিবির ছেড়েছি আমি কিন্তু আমার বুঝ শুন করে ছেড়েছি যে না,
এই পদ্ধতির এটা থেকে এই জায়গা হলো আমার কাজ করলে ভালো হবে। ধন্যবাদ। ফলত আর আপনি যদি ধরেন আন্ডারস্ট্যান্ড করে সবকিছু করেন তখন আসলে প্রবলেম হয় না। এবং আমি যে শিবির করেছি আমার মধ্যে কোনো হীনমন্যতা নাই। শিবির ইজ এ গুড অর্গানাইজেশন।